সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করবে সিইসি। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আবারও আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত 30। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষকরা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। নির্বাচন সংস্কার কমিশনে বেশ কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সংবিধান সংস্কার নিয়ে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন 1 বছর পিছিয়ে যেতে পারে। নিয়ামুন আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদের স্থায়ী কমিটির কাছে কমিশনের বাজেট, দায়বদ্ধতা ও শাস্তির বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রবল আপত্তি জানান প্রধান নির্বাচন কমিশনার। রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এই আয়োজনে তিনি এসব কথা বলেন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? সরকারি হুকুমে চললে ইলেকশন কমিশনের কী দশা হয়, এটা আমার তার ব্যাখ্যা করার দরকার নেই। সুতরাং আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজ হয়, ইট মে বি এনিথিং আদার দ্যান দি ফেয়ার ইলেকশন। এপ্রিল-মের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি। বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার মতো প্রয়োজনীয় জনবল, আইনশৃঙ্খলা বাহিনী ও সময় নেই বলেও মনে করেন এম নাসির উদ্দিন। পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সংস্কার কমিশনের রিপোর্টই এখনো তারা পায়নি। স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে ভাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা, সহিংস ঘটনা ঘটে। সীমানা পুনর্নির্ধারণ ও এনআইডি বিষয়ে আলাদা কোনো সংস্থা গঠনের দরকার নেই বলেও মত দিয়েছেন সিইসি। ওদিকে রংপুরে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করায় নষ্ট হওয়া ভাবমূর্তি উদ্ধার করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনের বাইরে আছে তাদের আবার আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জরুরি সেবা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জামিনে বের হওয়ার পর আবারও সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে জড়িত হচ্ছে। এসব নিয়ন্ত্রণে তাদের ধরা হবে। পাশাপাশি দেশে এখন চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, তা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ। বলেন, পুলিশের জনবলে স্বল্পতা না থাকলেও কমতি আছে আত্মবিশ্বাসের, যা বাড়াতে কাজ করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5ই আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও 700-র মতো পলাতক আছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে। 700-র মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। অবকাঠামো সহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে হবে।
সকালে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার সংলগ্ন এলাকায় চীনা দূতাবাসের সহায়তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন। এর আগে চীনা রাষ্ট্রদূত H.E. ইয়াওয়েন অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি জামাতে ইসলামের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন, যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন বা ভবিষ্যৎ প্রজন্ম চায়নার সাথে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরা উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 30 জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে সকালে দুই পক্ষ টেটা ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলী আহমেদ। উভয় পক্ষে 30 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহত সবাই গুলিবিদ্ধ রোগী। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে সন্ধ্যা সময় গেছিল ভাই, যার পরে হেরায় আমার বাইরে ভাই হামলা কইরা আমার বাইরে গুলি মারছে। কারা মারছে নামটা বলেন? আমার স্বাস্থ্য ভাইতে নাম কি? হ্যাঁ, রাসেল, রায়হান, রাজীব, সুজীব, আব্দুল ডাক্তারের ছেলে আমির। একজন মারা গিয়েছে, তার নাম আলমগীর, আর 2 জন আহত। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে, সেখান থেকে ঢাকায় রেফার করেছে প্রাপ্ত তথ্য মতে। আমাদের তদন্ত চলতেছে, আমরা খোঁজখবর রাখতেছি। বিস্তৃত তদন্ত শেষে এবং তথ্য উদ্ধার সাপেক্ষে আপনাদের বলতে পারব। নির্ধারিত সময় 1.5 মাস পার হলেও সুনামগঞ্জে এখনো শুরু হয়নি বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। এ অবস্থায় নিজেদের অনেক আশার বোরো ধান নিয়ে শঙ্কায় লাখ লাখ কৃষক। ফসল রক্ষায় বিভিন্ন উপজেলায় 686টি প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির জন্য 126 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু পিআইসি গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হাওরবাসীর। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। এখনও অর্ধেকের বেশি বাঁধে এক মুঠো মাটি পড়েনি। হাওর অধ্যুষিত সুনামগঞ্জে প্রায় 30 লাখ মানুষের ভরসা একটিমাত্র ফসল বোরো। কথা ছিল এ ফসল রক্ষায় 2024 সালের 15ই ডিসেম্বরের পর থেকে সুনামগঞ্জের সব হাওরের বাঁধের কাজ শুরু হওয়ার। কৃষক ও হাওরবাসীদের অভিযোগ, ধান রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব কিংবা সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ হলেও প্রতি বছরই অনিয়ম দুর্নীতির অভিযোগে তা যাচ্ছে ভেস্তে। তাই স্বপ্নের ফসল উজানের ঢলে তলিয়ে যাওয়ার শঙ্কা থাকছেই। আমরা যে এই যে বান্ডা গাঙ্গের যে বান্ডা, এটা হলো আমরা গুরুত্ববান সারা মাঠে নরে রক্ষা হয়ে যায়। 2-3 মাইল জায়গায় এই বান্ডায় আমরা আটকে রাখে, পানিটা আটকে রাখে। এখনো বান্ধের কোনো কাজেই হয় না। খেয়ে পাইছে বাঁধ, খেয়ে কী করবো এখনো কোনো হদিসই পাইতেছে না। আমরা এই বাঁধে 5টা বাঁধের পানি আটকে রাখি। যদি বৃষ্টি বাদল হয় তাহলে আমাদের এটার মধ্যে পানিটা আটকে থাকে। গাঙ্গের বান্ডার রঙে আমরা অনেক আওরঙ্গে জড়িত আছে। এই পর্যন্ত গাঙ্গের বান্ধের কে পিআইসি এই পর্যন্ত কেউ কোনো উল্লেখ করা হয়েছে না। বাঁধ নির্মাণে হাওড়ে সেই একই চিত্র। পাউব স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ কৃষকদের। তবে কিছু জটিলতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা পাউবর। একটু সমস্যা পড়লেও এখন সেটা ওভারকাম করা হয়ে গেছে। তো আমরা এখন আশা করতেছি যে আমরা এই সপ্তাহ থেকে যেহেতু পিএইচি আমরা গঠন করে ফেলছি, সুতরাং এখন পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে এবং 28 ফেব্রুয়ারির ভিতরে আমরা চেষ্টা করবো কাজ শেষ করা এবং সেই লক্ষ্যে কাজ করছি। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় তুলে ধরা হয় পিআইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি।
এখনো কোনো ধরনের উন্নয়ন মানে কাজের কোনো উন্নতি নেই কাজে। এখন এই মুহূর্তে আমরা মনে হয় যে এসও সাহেবরা ইউনো সাহেব বা পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন আমার মনে হয় তারা বৃষ্টি অপেক্ষা করতেছেন যে পানি আসলে আর বাদ দেওয়ার আর প্রয়োজন নেই। যারা এই কাজগুলা করছেন যে পদ্ধতিতে এই কাজগুলা মানে দ্রুত আদায় করা যায় তার ব্যবস্থা নেবেন। আমি মিন করছি যারা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আছেন ওনারা এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন। চলতি বছর সুনামগঞ্জে 1.5 শতাধিক হাওড়ে 2,23,041 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো, কিন্তু 12 উপজেলায় বাঁধ নির্মাণে কচ্ছপ গতিতে ফসল রক্ষা নিয়ে অনিশ্চয়তায় কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সকালে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এসব ফোন সেট উদ্ধার করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, যৌথ অভিযানে একটি ট্রলি ব্যাগ থেকে স্যামসাং ও নকিয়া ব্র্যান্ডের 95টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোন সেটের মূল্য 18,30,000 টাকা হবে বলে জানান তিনি। জব্দকৃত পণ্য সামগ্রী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় নির্বাচনের সময় নিয়ে বিতর্ক সৃষ্টি ফ্যাসিবাদকে পুনরায় সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দ্রুত নির্বাচন নিয়ে দলের মহাসচিবের বক্তব্যের সমর্থন করে অ্যানি আরও বলেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই দেশের সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছে। দুপুরে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 15 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম ছিল বিএনপি। সবশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, চলতি মাসের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মাঠে প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নের করণীয় বিষয়ে আলোচনার পর তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রকৃত অর্থে দেশে স্বাক্ষর জ্ঞানের সংখ্যা মাত্র 50% নিচে হলেও কাগজপত্রে 78% মানুষ স্বাক্ষর দিতে পারে। সভায় মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষার নানা সমস্যা তুলে ধরেন কর্মকর্তারা। এর মধ্যে 3 পার্বত্য চট্টগ্রামের জনপ্রতিনিধি স্বজন সহ অধিকাংশ শিক্ষক স্কুলে না গিয়ে বাসায় বসে বেতন তুলেন বলে অভিযোগ ওঠে আসে আলোচনা সভায়। বইয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকারের হত্যার প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। অর্ণব সরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিল। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামনে তেঁতুলতলা মোড়ে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়। এদিকে গতরাতে নিহতের বাবা নীতিশ সরকার নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের রাকিব মহাজন নামে এক যুবক। দীর্ঘ 3 বছর লিবিয়ায় দালাল চক্রে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে অবশেষে তিনি মারা গেছেন বলে খবর পেয়েছে তার পরিবার। সেই খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। ইউরোপে অভিবাসন প্রত্যাশায় যাওয়া রাকিবের মতো আরও শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। এদিকে প্রশাসন দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। মাদারীপুর থেকে MR মর্তুজার পাঠানো রিপোর্ট। আল্লাহ গো, তুমি মরে মাফ কইরা দিও আল্লাহ। মুই বাচ্চা আছি তোর। দালাল চক্রের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন অভিবাসন প্রত্যাশী 22 বছর বয়সী রাকিব। জানান মৃত্যু যন্ত্রণার কথাও। 3 বছর আগে উন্নত জীবনের আশায় মাদারীপুরের জাহাঙ্গীর মিদার প্রলোভনে পড়েন রাকিব। জাহাঙ্গীরের ভাইরা সোহাগ মাতব্বরের মাধ্যমে 27 লাখ টাকায় চুক্তি করে পাড়ি জমান লিবিয়ায়। এরপর আরও টাকার জন্য জিম্মি করে রাকিবের উপর নির্যাতন চালাতে থাকে সোহাগ।
পরে তার বাবা নাজিমুদ্দিন মহাজন ধার দেনা করে আরও 5 লাখ টাকা দেন সোহাগকে, কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি। পরে মাজেদ খলিফা নামে আরেক দালাল রাকিবের বাবার কাছ থেকে আরও 15 লাখ টাকা আদায় করে। এরপরও নির্যাতন চালায় দালালরা। এক পর্যায়ে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় রাকিবের। এতে শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। খালি আমার বাসা, আমার বাসা, আমি আমার বাসা। এভাবে দালাল চক্রের কারণে যুবক রাকিবের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। তারা দোষীদের বিচার দাবি করেন, সেই সাথে রাকিবের মরদেহ দেশে আনারও দাবি করেন। আবার অন্য দালাল ওইভাবে টাকা নিয়ে ওরে আটকায় রাখছে, না খায় রাখে, ওর খাদ্য নালি শুকায় হেলাইছে, ওরে একবারে তিলে তিলে শেষ করে দিছে। আমার বাইরে 45 লাখ টাকা দিয়েও পরবর্তীতে দেখা যাচ্ছে আমার বাইরে বাঁচাইতারি নেই। আমার ভাই অনেক কাগতি মিনতি করছে আমাকে কাছে যে বাঁচানোর লেগা। আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে রাকিবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে গেল বছর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে জেলার অন্তত শতাধিক মানুষ মারা গেছে। এরই মধ্যে প্রায় 200 মামলা দায়ের হয়েছে 5 শতাধিক দালালের বিরুদ্ধে, কিন্তু মামলায় জামিন পেয়ে একই কাজ চালাতে থাকেন তারা। ইতিমধ্যে মামলা নিয়েছি এবং কিছু আসামি গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। বেশ কিছু মামলা চলমান আছে, কয়েকটি মামলার চার্জশিটও দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মাদারীপুরে শক্তিশালী একটি সিন্ডিকেটের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে মানব পাচার করছে প্রতারক চক্র। অভিযোগ রয়েছে পাচার চক্রকে মদদ দিচ্ছে রাজনৈতিক একটি মহল, যে কারণে ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে দালালরা। এনটিভি নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। পরে তাকে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। বাদ জোহর রূপগঞ্জে আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর বাদ আসর সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলে ব্যক্তিবর্গ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, থাইরয়েডের জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন। 1934 সালে 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া KM শফিউল্লাহ দেশ স্বাধীন হওয়ার পর 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন শ্রমিককে চাকুরিতে পুনঃবহাল করার দাবিসহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিক ইউনিয়ন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের মূল ফটকে তালা দিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। সড়ক অবরোধের ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান 160 জনকে চাকুরি থেকে ছাঁটাই করা হয়। তাদের পুনর্বহাল করা সহ শ্রম আইন অনুযায়ী চাকুরি স্থায়ীকরণ, বেতন বৈষম্য নিরসন এবং সকল ভাতা পরিশোধ করার দাবি জানান তারা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা পাবনা মহাসড়কে শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করা হয়। 3.25 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ 8 বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করা হয়নি। ইতোমধ্যেই 2টি ব্যাচ নিজস্ব ক্যাম্পাসে অবস্থান না করার অতৃপ্তি নিয়ে শিক্ষাজীবন সমাপ্ত করেছে। অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কুমিল্লায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ 10 সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থেকে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি, 2টি রিভলভার, একটি রাশিয়ান পিস্তল সহ 9 রাউন্ড গুলি ও চাকু জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সকালে শহরের আবেদ মোড়ে ৫ শতাধিক গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রবাসী ও বিএনপি নেতা আব্দুস সামাদ খান। তিনি বলেন, বিদেশ থাকলেও প্রতিনিয়তই এলাকার গরিব অসহায় মানুষের জন্য কাজ করা হয়। এরই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ করা হয়। নেত্রকোনায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পৌর শহরে ওয়েসেস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেবা আলী পাঠান। পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুদ্দিন খান। টুর্নামেন্টে মোট ৬৪টি দল অংশগ্রহণ করে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্টসের নামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করবে সিইসি। জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের আবারও আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত 30। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জে শুরু হয়নি ফসল রক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষকরা। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।